যমজ দুই বোন কিন্তু ছোটবেলা থেকেই একে অপরের চোখের বিষ। দুজনের মধ্যেই চলে অসুস্থ প্রতিযোগিতা, আর এই জের ধরে একই ছেলেকে প্রেমের জালে ভাসাতে চায় তারা। কিন্তু বিপত্তি তো তখন ঘটে যখন ছেলেটি প্রেম করে এক বোনের সাথে আর বিয়ে করে আরেক বোনকে, আর তখনই মরিয়া হয়ে ওঠে দুই বোন। তাদের দুজনের প্রতিযোগিতা হয়ে ওঠে আরও নোংরা। নিজের বোনকেই ফাঁসাতে কতটা নিচে নামতে পারে আরেক বোন, সেটাই দেখব আজকের গল্পে। মুভির নাম দোপ্পাত্তি। শুরুতেই দেখা যায় আকাশে প্যারাগ্লাইডিং করতে গিয়ে হঠাৎই দুজন ব্যালেন্স হারিয়ে ফেলে আর ওপর থেকে নিচে পড়তে থাকে। তখন তারা দুজনেই বারবার চিৎকার করে হেল্প চাইতে থাকে। সেই সময় কোনো মতে একটা ব্রিজে এসে তারা আটকে যায়। তখনই দেখা যায় পুলিশ, মিডিয়া সব সেখানে চলে এসেছে। তাদের হেল্প করতে তো কোনো মতে তাদের দুজনকে ওখান থেকে রেস্কিউ করা হয়। মেয়েটাকে দেখে মনে হয় সে প্রচণ্ড ভয় পেয়ে আছে। তখনই পুলিশ অফিসার জ্যোতি তাকে তার সাথে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়, আর অন্যদিকে ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে লকআপে আটকে দেয়। তো দেখা যায় মেয়েটা এত ঘাবড়েছিল যে সে কান্না করতে থাকে। তখন পুলিশ অফিসার জ্যোতি তাকে একটু পানি খেয়ে নিতে বলে আর একটু শান্ত হতে বলে। তো এই মেয়ের নাম ছিল সৌমিয়া। তো এরপর জ্যোতি সৌমিয়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে সৌমিয়া? সৌমিয়া জানায়, ধ্রুবসুদ আমাকে মারতে চেয়েছিল। আর এই কথা শোনার সাথে সাথে লকআপে থাকা ওই ছেলে অর্থাৎ ধ্রুব চিৎকার করে ওঠে আর বলতে থাকে ও মিথ্যা কথা বলছে। তখনই জ্যোতি তাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপরই দৃশ্য চলে যায় ৩ মাস আগে, আর আমাদেরকে একটা ভাঙাছোড়া পুলিশ স্টেশন দেখানো হয়। এখানেই চাকরি করে জ্যোতি। তো এই পুলিশ স্টেশনে সবাই যার যার মতো পড়েছিল। হঠাৎই দেখা যায় সেখানে ফিউজ চলে যায়, তাই জ্যোতিকেই বাধ্য হয়ে সেটা ঠিক করতে বাইরে বেরোতে হয়। তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, ম্যাডাম, আমি তো শুনেছি আপনি আপনার ভাইকেও জেল খাটাতে ছাড়েননি। তখন জ্যোতি বলে, অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে, শাস্তি না পেলে সে শুধরা কি করে? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম, ফ্যামিলি তো ফ্যামিলি। তখন জ্যোতি বলে, লয় লয়, অপরাধ করলে সবাইকে শাস্তি পেতে হয়, আর এটাই ল। যাই হোক, তো তারা এসব নিয়ে কথা বলছিল। তখনই একজন এসে জ্যোতিকে বলে তাকে তার সিনিয়র ডেকে পাঠিয়েছে। তো জ্যোতি তাড়াতাড়ি করে তার সিনিয়রের রুমে চলে আসে। তখন তার স্যার বলতে থাকে, তোমার নামটা তো ভালোই, বিদ্যা জ্যোতি, বিদ্যাতে ভরপুর আর আলোয় আলোকিত। এটা বলার সাথে সাথেই সেখানে আবারও ফিউজ উড়ে যায় আর অন্ধকার হয়ে যায় রুম। তখন জ্যোতি বলতে থাকে, কি আর আলোকিত স্যার, ৩ বছর ধরে প্রমোশন আটকে ছিল যে। তখন তার স্যার বলে, প্রমোশন হবেই বা কি করে? তুমি এত ভালো অফিসার যে তোমাকে প্রমোশন দেওয়া তো অনেক বড় ব্যাপার। তুমি এত বেশি রুলস ফলো করো যে অন্য সবাই তোমাকে ফলোই করতে পারে না। দেখো, রুলস মেনটেন করা আর সত্য পথে চলার পরও কিন্তু সিস্টেমকেও মেনটেন করে চলতে হয়। সব সময় নিজের ইচ্ছামতো সব করলে তো হয় না। তখন জ্যোতি আরও কিছু জ্ঞানের বাণী শোনায়। তো এটা শোনানোর পরই সে নিজে অনেক বেশি প্রাউড ফিল করতে থাকে। ভাবতে থাকে, এবার হয়তো স্যার ইমপ্রেস হয়ে যাবে। কিন্তু তাকে তো নর্মাল ডিউটির কাজ দিয়ে দেয়। এতে বেচারি খুবই আপসেট হয় আর জিজ্ঞেস করে, স্যার, আমাকে কি কোনো কেস দেওয়া হবে না? স্যার বলে, না, যেই কাজ দিয়েছি সেটাই করো। জ্যোতির তখন মনটা একেবারেই ভেঙে যায়, কিন্তু সে কিছুই বলতে পারে না তার স্যারের ওপরে। তো এরপরই সেখান থেকে বেরিয়ে এসে সে দেখতে পায় তার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কারো সাথে ফোনে কথা বলছে। কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে, সেটা নিয়েই কেউ কমপ্লেন জানিয়েছে। আর এটা জানতে পেয়ে জ্যোতি নিজের ইচ্ছাতেই সেখানে যেতে চায়, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সেই কনস্টেবল বলতে থাকে, ম্যাডাম, এটা করবেন না। দেখবেন সেখানে গেলে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলবে, আর আপনার খামোখা কষ্ট হবে। কি দরকার বলুন? কিন্তু জ্যোতি তো কারো কথাই শোনে না, নিজেই বেরিয়ে যায়। আর পথে যেতে যেতেই সে আমাদের বলতে থাকে, আমার বাবা একজন জজ ছিল, সে সব সময় আইন কানুন নিয়েই থাকত, আর আমিও আমার জীবনে সেই পথটাকেই বেছে নিয়েছি আর হয়ে গেছি পুলিশ অফিসার। মানুষের ছোটখাটো ঝামেলা মিটিয়েই আমার জীবন চলে যাচ্ছে। তো এসব বলতে বলতেই সে একটা বাড়িতে এসে পৌঁছায়। তো এখানেই আমরা ওই সৌমিয়াকে দেখতে পাই, অর্থাৎ সৌমিয়া সুদ। তাকে দেখেই জ্যোতি জিজ্ঞেস করে, আপনি কি ঠিক আছেন? আমাদের কাছে কমপ্লেন এসেছিল আপনাদের এখান থেকে নাকি মারপিটের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো তখন সেখানে আরেকজন মহিলাও উপস্থিত ছিল, সেও চুপচাপ থাকে। তো সেই সৌমিয়ার কি হয় তা তো আমরা পরেই জানতে পারব। যাই হোক, তখন সৌমিয়া তার মাথার আঘাত ঠেকে বলতে থাকে, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই। কিন্তু জ্যোতি তো ঠিকই তার মাথার আঘাতটা খেয়াল করে আর তাকে জিজ্ঞেস করে, মাথায় কিসের আঘাত লেগেছে আর কিভাবে? তখন সৌমিয়া বলে, আসলে রান্নাঘরের দরজাটা খুলতে গিয়ে হঠাৎ লেগে গেছে, কোনো সমস্যা নেই, এখানে আপনি আসতে পারেন।
এই বলেই তারা দরজা আটকে দেয়, কিন্তু জ্যোতিকার একটু সন্দেহই হয় এদের ওপর, কিন্তু সে তো কিছুই বলতে পারে না। এরপরই আমাদের পরের দিন সকালে দৃশ্য দেখানো হয়। দেখা যায় কনস্টেবল জ্যোতির বাড়িতে আসে আর জিজ্ঞেস করে, কি হলো ম্যাডাম, কাকে যে গিয়েছিলেন, কোনো সমাধান করতে পারলেন? কিছুই হয়নি তাই না? আমি তো জানতাম এই স্বামী স্ত্রীর ব্যাপারে গেলেই ঝামেলা, কেউই কারো দোষ স্বীকার করে না, আর আমাদেরকে খামোখা ঝামেলা পোহাতে হয়। জ্যোতিতা তখন তার কথায় কোনো পাত্তাই দেয় না আর তাকে ভেতরে ঢুকতেও বারণ করে। তখন সে সেখান থেকেই জ্যোতিকার সব অ্যাওয়ার্ড দেখতে থাকে। সেখানে সে দেখতে পায় যে জ্যোতিকা লয়েরও ডিগ্রি নিয়েছে। তাই সে বলতে থাকে, বাহ, পুলিশের সাথে সাথে দেখছি সে একজন লয়ারও। আর এখানে আমরা জানতে পারি সে সিঙ্গল, তার একজন ফিয়ন্সি ছিল, কিন্তু তার মা মারা যাওয়ার পর তার সাথেও তার বিয়ে ভেঙে যায়। তখন থেকে সে একাই থাকছে। তো তারা কথা বলতে বলতে যেতে থাকে। তখনই তাদের কাছে খবর আসে যে একটা ঝামেলা হয়ে গেছে, দ্রুত আসতে হবে। তাই তারাও সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। আর সেখানে গিয়ে দেখতে পায় প্যারাগ্লাইডিংয়ের একটা স্পট আছে। সেখানে একটা মেয়ে একটা ছেলের সাথে ঝগড়া করছিল। তো দেখা যায় সেই সময় সেখানের মালিক অর্থাৎ ধ্রুবসুদ চলে আসে। বাইক নিয়ে সে এতই হ্যান্ডসাম ছিল যে তাকে দেখে ওই মেয়েটাও গলে যায়। তাই জ্যোতিদেরকে কষ্ট করে আর কোনো ঝামেলা মেটাতে হয় না। কিন্তু তখন কনস্টেবল তাকে এই ধ্রুবসুদ সম্পর্কে জানাতে থাকে যে এই ছেলের বাবা অনেক বড়লোক, তাদের অনেক সম্পত্তিও আছে, আর গতকাল মালপিটের যে কমপ্লেন এসেছিল সেটা এদের বাড়ি থেকে এসেছিল। আর তার স্ত্রী সৌমিয়া সুদ পাশের একটা স্কুলেই নাচ শেখায়। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি প্রথমে দেখানো সেই ছেলে মেয়ে দুজন একে অপরের স্বামী স্ত্রী। তো যাই হোক, কনস্টেবলের কাছ থেকে জ্যোতি এসব শুনে এবার পৌঁছে যায় সেই নাচের স্কুলে, যেখানে সৌমিয়া বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছিল। সে লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করতে থাকে আর চলে আসে একটা দোকানে। তো এখানে এসে সে যখন সৌমিয়াকে খুঁজতে থাকে, তখনই তার পেছন থেকে আর একজন মেয়ে চলে আসে, যে দেখতে একেবারে সৌমিয়ার মতো, কিন্তু তার আচার আচরণ সৌমিয়ার থেকে একেবারেই আলাদা। তো সে তাকে বলতে থাকে, আপনার কি দরকার? জ্যোতিকা জানায়, এ তো আগরবাতি নিতে এসেছি। তখন এই মেয়েটা বলে, ও, আমাদের কাছে তো অনেকগুলো ফ্লেভার আছে, আমি নিয়ে আসছি। এই বলে সে চলে যাওয়ার সাথে সাথেই পেছন থেকে সৌমিয়া আসে আর তাকে বলতে থাকে, কি ব্যাপার, কালকে না আপনি আমাদের বাড়িতে আসলেন, এখন এখানেও চলে এসেছেন? এই সব কিছু দেখে তো জ্যোতি একটু অবাকই হয়ে যায় যে তার সাথে হচ্ছেটা কি। একই রকম দেখতে দুজন। তখনই আবার ওই মেয়েটাও চলে আসে আর বলতে থাকে, এই যে দেখুন, অনেক ধরনের আগরবাতি আছে। কিন্তু জ্যোতি কি বলবে, সে তো দুজনকে দেখে একেবারে হাঁ হয়ে যায়। তখনই ওই মেয়েটা জানায়, আমরা আসলে যমজ বোন, আর ও আমার বোন সোমিয়া। সোমিয়া তো জ্যোতির সাথে একটু চিৎকার চেঁচামেচি করছিল। তখন তার বোন তাকে থামিয়ে দেয় আর জ্যোতির সাথে ভালোভাবে কথা বলতে থাকে। কিন্তু জ্যোতি এতটাই অবাক হয়ে যায়, সে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে ওই দোকান থেকে বেরিয়ে আসে। আর তার একটা অভ্যাস ছিল, সে তার সব ফ্রাস্ট্রেশনগুলো তার মোবাইলে রেকর্ড করে রাখত। তাই সে এখানে বলতে থাকে যে কি দরকার ছিল এই সীতা গীতার চক্করে পড়ার। একই রকম দেখতে দুজন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ওই মেয়ের যদি নিজের স্বামীর কাছে বসে চড় থাপ্পড় খেতে ইচ্ছা হয় তাহলে খাক না, আমার কি। তখনই তাকে পেছন থেকে সেই রাতের ওই মহিলা এসে ডাক দেয়, যে সেদিন সৌমিয়ার সাথেই ছিল, আর বলতে থাকে, সেদিন রাতে ওই কলটা আমিই করেছিলাম। তো এরপরই তারা দুজন একটা জায়গায় এসে বসে। তখন ওই মহিলা জ্যোতিকে বলতে থাকে যে সৌমিয়া আপনাকে প্রয়োজন। জ্যোতিকা এটা শুনে তাকে জিজ্ঞেস করে, কেন? তখন তার শাশুড়ি বলে, কারণ সৌমিয়া তার স্বামীর বিরুদ্ধে নিজে থেকে কখনো কিছুই বলবে না। জ্যোতি বলে, কেন? এতই পতিব্রতা নারী হতে ইচ্ছা হয় নাকি তার? তখন ওই মহিলা বলে, ও আসলে হাঁটতে পারবে না, ওর বোনের কাছ থেকে ও হাঁটতে পারবে না। তো এরপরে এসে সৌমিয়ার ছোটবেলার কাহিনী বলতে থাকে। তো এখানেই আমরা জানতে পারি এই মহিলা আসলে সৌমিয়াদের ফুপু হয়। তো সৌমিয়ারা ছিল দুই বোন, সৌমিয়া আর সেলি। সৌমিয়া একটু চুপচাপ স্বভাবের হলেও সেলি ছিল বেশ চঞ্চল। তো তাদের যখন 5 বছর, তখনই তাদের ফুপু তাদের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। কিন্তু তার কয়েক বছর পরেই তাদের মা মারা যায়। তখন থেকেই সৌমিয়া অসুস্থ হয়ে পড়ে, প্রায় তার প্যানিক অ্যাটাক হতো। তাই তার ফুপু তার একটু বেশি কেয়ার করত, যা সেলির একেবারেই পছন্দ হতো না। আর ছোট থেকেই তাদের
দুই বোনের মধ্যে সবসময় ঝামেলা লেগে থাকত। সৌমিয়া সবসময় যেটাই করতে চাইত বা যেটাই নিতে চাইত, সেলিকেও সেটাই নিতে হতো। তখন এই ঝামেলা দেখে তাদের বাবা তাদেরকে আলাদা করার জন্য সেলিকে হোস্টেলে পাঠিয়ে দেয়। আর এর কয়েক বছর পর তাদের বাবাও মারা যায়। এরপর থেকে তাদের ফুপুই তাদের দেখাশোনা করে আসছে। সেলি তো হোস্টেল থেকে আসতই না, কিন্তু সৌমিয়া তো তার ফুপুর কাছেই থাকতে শুরু করে আর তাকে এখন আম্মা বলে ডাকতে থাকে। ধীরে ধীরে সৌমিয়ারা বড় হয়ে ওঠে। তো একদিন সৌমিয়া ঘুরতে বের হয়, তখনই তার দেখা হয় ধ্রুবের সাথে। ধ্রুব তখন তাকে ছবি তুলতে সাহায্য করে, আর এতে সৌমিয়া বেশ খুশি হয়। আর ধ্রুব যেহেতু প্যারাগ্লাইডিংয়ের জন্য স্পোর্টস ক্লাব চালাতো, তাই সে তাকে তার সাথে প্যারাগ্লাইডিং করতে বলে। কিন্তু সৌমিয়ার তো উঁচুতে ভয় ছিল, তাই সে যেতে চায় না। ধ্রুব তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে প্যারাগ্লাইডিং করাতে নিয়ে যায়। সে প্রথমে প্রচণ্ড ভয় পেলেও পরবর্তীতে ধ্রুবের কথায় সে শান্ত হয়। আর এত সুন্দর দৃশ্য দেখে তার নিজের মায়ের কথা মনে পড়ে। এরপরে আকাশ থেকে নেমে আসে তারা, আর সৌমিয়া তখন ধ্রুবকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস জানায়, কারণ এতটা সেফ সে আর আজে কখনো ফিল করেনি। আর তাকে দেখে বোঝাই যায় যে সে ধ্রুবকে পছন্দ করতে শুরু করেছে। তো এরপর থেকেই তারা দুজন একসাথে অনেক সময় কাটাতে থাকে। আর সৌমিয়াকে দেখেই বোঝা যায় সে ধীরে ধীরে ধ্রুবকে পছন্দ করতে শুরু করেছে। তো এর মধ্যেই একদিন সৌমিয়া ধ্রুবকে তাদের দোকানে নিয়ে আসে তার চাচু আর ফুপুর সাথে দেখা করাতে। সৌমিয়া তো বেশ খুশি ছিল, কিন্তু তখনই এন্ট্রি হয় সৌমিয়ার ছোটবেলার শত্রু, তার নিজেরই বোন সেলি। আগেই তো বলেছি সে ছিল সৌমিয়ার থেকে পুরোপুরি বিপরীত। সৌমিয়া যেখানে লাজুক স্বভাবের এবং একটু নরম সরম, সেখানে সেলি ছিল একদম বোল্ড স্বভাবের একজন মেয়ে। তো সে এতদিন পর হোস্টেল থেকে ফিরেছে, আর এখানে এসে এসে ধ্রুবের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। আর ধ্রুবেরও তাকে দেখে ভালো লাগে, সেটা খুব ভালো করেই বুঝতে পারে সৌমিয়া। ছোটবেলা থেকেই তো সৌমিয়ার জিনিসের প্রতি তার নজর ছিল, আর এখন এসেও সে ধ্রুবের দিকেই নজর দিয়ে বসেছে, যাকে সৌমিয়া পছন্দ করতে শুরু করেছিল। আর এবার সে হয়তো প্ল্যান করেই এসেছে সৌমিয়ার থেকে সব কেড়ে নিবে। তো রাতের বেলা সৌমিয়া যখন কিছু কাপড় চোপড় গোছাচ্ছিল, তখন সেলি এসে সৌমিয়াকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, ওই ধ্রুবের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে নাকি? চাইলে করতেই পারো, অনেক হ্যান্ডসাম কিন্তু। সৌমিয়া তাকে কিছুই বলে না, বোঝাই যায় সে সেলিয়ার সাথে খুবই ভীত হয়ে আছে। তো এরপর থেকেই দেখা যায় সেলি আর ধ্রুব অনেক বেশি সময় কাটাতে থাকে। ধ্রুব ধীরে ধীরে সেলিকে পছন্দ করতে শুরু করে। আসলে সৌমিয়া আর তার সে তো ফ্রেন্ড হিসাবে ছিল। সৌমিয়া তাকে তার ভালোবাসার কথা বলার আগেই তাদের মাঝখানে সেলি চলে এসেছিল। আর সেলির এত বোল্ড আচরণ দেখে স্বাভাবিকভাবেই ধ্রুব তার প্রেমে পড়ে যায়। এরপর থেকেই তারা দুজন অনেক সময় কাটাতে থাকে। আর এই সব কিছুতে সৌমিয়া অনেক কষ্ট পায়, কিন্তু তাদেরকে কিছু বলতেও পারে না। যাই হোক, এর মধ্যে একদিন তারা তিনজন মিলে ডিনারে যায়। সেদিনই ধ্রুবের সে সৌমিয়াকে বলে, সেলি একদমই আমার টাইপের, তাই না? ওর সাথে আমার বেশ মানাবে, কি বলো? সৌমিয়া তখন শুধু হাসে আর কিছুই বলে না। এরপরে একদিন ভোরবেলা সে দেখে যে ধ্রুব সেলির সাথে সময় কাটিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা দেখে সে খুব কষ্ট পায়, তাও সে চুপ করে থাকে, কারণ সে তো ধ্রুবকে নিজের ভালোবাসার কথা বলার আগেই সেলি তাকে কেড়ে নিয়েছে। যাই হোক, তো এর মধ্যেই একদিন ধ্রুবদের বাড়িতে ডিনারের আয়োজন হয়, তাই ধ্রুব সৌমিয়াদের সবাইকেই তাদের বাড়িতে ইনভাইট করে। তো দেখা যায় ওই রাতের পার্টিতে ধ্রুবদের একটা বিজনেস ডিল করার কথাও ছিল। তো ধ্রুব তার ক্লায়েন্টের সাথে কথা বলবে, তখনই সেলি ড্রাঙ্ক হয়ে এমন কাণ্ড শুরু করে যে সে আর তার সাথে কথাই বলতে পারে না। তাই ওই ক্লায়েন্টও তাকে পরের দিন কথা বলে সেখান থেকে চলে যায়। আর আজকে সেলির এসব কর্মকাণ্ড দেখে ধ্রুবের একেবারেই ভালো লাগে না। আর তখনই দেখা যায় সৌমিয়ার ফুপু এসে তাকে ড্রিঙ্ক সার্ভ করতে থাকে। তখন সে তাকে বলে, তুমি সঠিকটা বেছে নিতে ভুল করছো না তো? এই কথাটা শুনেই ধ্রুব এবার একটু চিন্তায় পড়ে যায়। সে একবার সেলি আর একবার সৌমিয়াকে দেখতে থাকে। তখন সৌমিয়ার ফুপু বলে, কি হলো? আমি তো ড্রিঙ্কের কথা বলছিলাম, তুমি কি চিন্তা করছো? ধ্রুব তখন কিচ্ছু বলে না, চুপচাপ বাড়ি ফিরে আসে। আর তখনই তার বাবা তাকে ফোন করে জানায়, আমাদের ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। তুমি বাড়িতে তাকে ডেকে নিয়ে মেয়েদের সাথে ফুর্তি করছিলে। তোমার মা ঠিকই বলে, তোমাকে আসলে বিয়ে দিয়ে দেওয়া উচিত, এসব ডিল টিল তোমাকে দিয়ে হবে না। বাবার কাছ থেকে এই কথা শুনে তো ধ্রুব অনেক বেশি রেগে যায়। এরপর তার বাবা বলতে থাকে, তুমি যদি সত্যিই বিজনেসে মন দিতে চাও, তাহলে সব উল্টোপাল্টা মেয়েদের সাথে সময় কাটানো বাদ দাও, আর একজন সংসারী মেয়ে দেখে বিয়ে করে নাও। এ কথা শুনেই ধ্রুব কিছু একটা সিদ্ধান্ত নেয়, আর পরদিন সৌমিয়ার সাথে দেখা করে আর তাকে বলে প্যারাগ্লাইডিংয়ে যাবে। সৌমিয়া বলে, ঠিক আছে চলো। তো এরপরই সৌমিয়াকে সে প্যারাগ্লাইডিংয়ে নিয়ে গিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে বসে। এ কথা শুনে তো সৌমিয়া
অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, আমি তো তোমার টাইপের না, তুমি তো সেলির সাথে মিশতে। তখন ধ্রুব বলে, দেখো আমি এত টাইপ বুঝি না, আমি লাইফে একটু বেশি অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম, আর এসব অ্যাডভেঞ্চার মাঝে মধ্যে হার্ট অ্যাটাকও দেয়। তাই আমি এখন সংসারী হতে চাই, সবকিছু ভুলে আমি তোমার সাথে থাকতে চাই, কারণ তোমার সাথে থাকলে আমি অনেকটা আমার নিজের ঘরের ফিল পাই, শান্তি পাই। এই কথা শুনে তো সোমিয়া খুবই খুশি হয়ে যায়। সোমিয়াটা আসলেই বোকা, যে ছেলে এতদিন নিজের বোনের সাথে মিশেছে সে এখন তাকে বিয়ে করতে চাচ্ছে, আর সেও এতে রাজি হয়ে গেল। তো এসব শুনে বর্তমানে পুলিশ অফিসার জ্যোতি বলে, কি একটা অবস্থা। যাই হোক, তো এরপর সেলির কি হলো? তখন আবারও অতীতের দৃশ্য দেখানো হয়, আর দেখা যায় ধ্রুব যখন সেলিকে একথা জানায় তখন সেলি তো তার সাথে আর কোনো কথা বলে না, সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। তো এরপরই একটা বারে তাদের দেখা হয়। তখন সেলি তাকে বলে, সুদ, তোমাকে তোমার সিম্পল হোমলি ওয়াইফের জন্য কংগ্রাচুলেশনস। এই কথা শুনেই ধ্রুব তার কাছে আসে। তখন সে ধ্রুবকে বলে, আমি আমার বোনের থেকে হারতে চাইনি। এটা শুনে ধ্রুব তাকে বলতে থাকে, যে সম্পর্ক নিয়ে খেলতে গেলে হারাটা তো শিখতেই হবে। এই বলেই সে চলে যায় সোমিয়াকে বিয়ে করতে। সোমিয়া তো আজ খুব খুশি ছিল, সে তার নিজের ভালোবাসার মানুষকে পেয়ে যাচ্ছে নিজের করে। আর অন্যদিকে সেলি মদ খেয়ে মাতলামি করতে থাকে। কিন্তু সেলি তো এত সহজে হারার মেয়ে নয়, তাই দেখা যায় সোমিয়া আর ধ্রুবের রিসেপশন পার্টিতে সেলি চলে আসে একদম সোমিয়ার মতো সেম ড্রেস, সেম মেকআপে। আর এটা দেখে সবাই তো বলাবলি করতে থাকে যে এটা কেমন কথা, ব্রাইডের স্পেশাল দিনে তার বোন কেন এভাবে সেজে আসবে। আর সোমিয়া এবং ধ্রুব তাকে দেখে বেশ অ্যাম্বারে ফিল করতে থাকে। তো এরপরেই সে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে ফ্যামিলি ফটো তোলে। কেউ সেখানে কিছু বলতেও পারছিল না। তো এরপরেই দেখা যায় ধ্রুবের ফ্রেন্ডরা মিলে এই পার্টি শেষে তাকে সোমিয়ার কাছে একা পাঠিয়ে দেয়। কিন্তু এরপরই তারা যখন বাইরে আসে তারা দেখতে পায় আসল সোমিয়া তো এখানে দাঁড়িয়ে আছে, তার মানে ভেতরে তারা সেলিকে রেখে এসেছে। আর এইটা বুঝতে পেরে সোমিয়া আর তার ফুপু দৌড়ে যায় সেই রুমের সামনে, আর সেলিকে বারবার বলতে থাকে দরজা খুলতে। সেলি তখন কাপড় ঠিক করতে করতে তার দরজা খোলে আর তাদেরকে বলে, কি হয়েছে, এত অবাক হবার কিচ্ছু নেই, আমাদের মধ্যে কিছুই হয়নি, আমি তো শুধু তার সাথে কথা বলছিলাম। তখন সৌমিয়া বলে, সেলি দেখ, এখন আমার আর ধ্রুবের বিয়ে হয়ে গেছে, তাই দয়া করে আমাদের জীবন থেকে দূরে থাক। তখন সেলি তাকে বলে, আচ্ছা শোন, ধ্রুবকে তো তুই পেয়েই গেছিস, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো তুই কি তাকে ধরে রাখতে পারবি? এই বলেই সে হাসতে থাকে, আর সৌমিয়া তো অনেক বেশি ঘাবড়ে যায় আর কান্না করতে থাকে। এখান থেকে দৃশ্য আসে বর্তমানে। তখন জ্যোতি সৌমিয়া আর ফুপুকে জিজ্ঞেস করে, দুই বোনের মধ্যে এত শত্রুতা? তখন সৌমিয়ার আর ফুপু বলে, কেন, মহাভারতের সবচেয়ে বড় যুদ্ধ তো দুই ভাইয়ের মধ্যেই হয়েছিল, তাই না? যাই হোক, তো জ্যোতি তখন জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, তো এই মারধরের ঘটনা এসব কবে থেকে শুরু হলো? এখন ফুপু বলতে শুরু করে যে বিয়ের কয়েক মাস পর থেকেই হঠাৎ করেই ধ্রুবের রাগ বাড়তে থাকে, আর তাদের বিজনেসও খুব একটা ভালো যাচ্ছিল না। আর এই সব ফ্রাস্ট্রেশন সে সৌমিয়ার ওপরে ছাড়ে, সে তার গায়ে হাত পর্যন্ত তুলতে শুরু করে। কিন্তু সৌমিয়া এই সব কিছু কখনো কাউকে বলবে না, নিজের বিয়ে বাঁচানোর জন্য সে সবসময় চুপ করে থাকে, সে কখনো কমপ্লেনও করবে না। এটা শুনে জ্যোতি বলে, তাহলে আর লাভ কি, কমপ্লেন না করলে কোনো কিছুই করা সম্ভব না, হয় কমপ্লেন করতে হবে, না হলে প্রমাণ দেখাতে হবে। এই কথা শুনে ফুটু বলে, প্রমাণ তো আপনি জোগাড় করবেন ম্যাডাম। এটা শুনে জ্যোতি বলে, আমি কিভাবে আপনাদের ঘরের মধ্যে গিয়ে ছবি তুলব, ভিডিও করব, আপনারও তো কিছু করতে হবে, তাই না? তখন ফুপু আর কিছুই বলে না, তার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে। জ্যোতিও বুঝতে পারে তাকেই এখন কিছু করতে হবে। তো এরপর সে কি করে সেটাই দেখার পালা। যাই হোক, এরপর রাতের বেলা দেখা যায় ধ্রুবদের বাড়ির দৃশ্য। সৌমিয়া রান্নাবান্না করছিল, তখনই সেলি এসে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখন তাদের ফুপু সেলিকে বলে, তুই এখান থেকে কবে যাবি? সেলি বলে, যখন জিজু বলবে তখনই যাব, সেই তো আমাকে এখানে থাকতে বলেছে। ফুপু বলে, শোন, এসব উল্টোপাল্টা কথা বাদ দে। সেলি তখন তাকে বলতে থাকে, আমার বাড়িতে রেনোভেশনের কাজ চলছে, সেটা হয়ে গেলেই চলে যাব, ততদিন একটু ফ্যামিলির মধ্যে থাকি তো।
সেলির এসব উল্টোপাল্টা কথা শুনতে শুনতে সৌমিয়ার তো প্রচণ্ড রাগ হয়, আর সে ভুল করে খাবারের ঝাল বেশি দিয়ে দেয়, যা সে নিজেও খেয়াল করে না। যাই হোক, তো রাতের বেলা ডিনার করার সময় সেই ত্যাগীজি আসে, যার সাথে এর আগেও একবার ধ্রুবদের ডিল ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো এবার ধ্রুব বলে, আমাদের ডিলটা এবার পাক্কা তো? তো ত্যাগীজি হ্যাঁ বলবে, তখনই দেখা যায় তার খাবার খেয়ে এত ঝাল লাগে যে সে অস্থির হয়ে পড়ে। এটা দেখেই তো সৌমিয়াও ঘাবড়ে যায়, আর ধ্রুব তো বলে, আমি ঠিক করে আনছি সবকিছু, একটু ওয়েট করুন। ধ্রুবও তখন অনেক বেশি রেগে যায়, আর ওইদিকে সেলিও উল্টোপাল্টা কথা বলতেই থাকে। সেই সময় দেখা যায় ধ্রুব উঠে এসে মিয়ার ঘাড় চেপে ধরে আর তাকে শাসাতে থাকে যে এবারও যদি আমার ডিলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে তোমার খবর আছে। তো সেই সময় দেখা যায় ফুপে এবার লুকিয়ে লুকিয়ে এই পুরো বিষয়টা ভিডিও করতে থাকে। তো এর পরের দিনে দেখা যায় সৌমিয়া ডাক্তারের কাছ থেকে বের হয়, তখনই জ্যোতি সেখানে চলে আসে আর বলতে থাকে যে তোমার মারের দাগ তো সবই দেখা যাচ্ছে, কারো কাছ থেকে লুকাতে পারবে না, তাহলে কমপ্লেন কেন করছো না নিজের স্বামীর বিরুদ্ধে? তখন সৌমিয়া বলে, আমার স্বামী আমাকে ভালোবাসে অনেক, এজন্যই কমপ্লেন করছি না। এই বলেই সে চলে যায়। জ্যোতি সে তার এসব কথায় খুবই অবাক হয়ে যায়। তো এরপরই দেখা যায় ধ্রুব সৌমিয়াকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে, আর এসেই সে জ্যোতির সিনিয়রকে বলতে থাকে, স্যার প্লিজ ওনাকে মানা করুন, আমাদের পেছনে যেন পড়ে না থাকে, সে বারবার আমার ওয়াইফকে জোর করছে আমার বিরুদ্ধে কমপ্লেন করার। তখন জ্যোতিও বলতে থাকে, স্যার আপনিই বলুন, এই লোক তার বউকে মারে, আমি কেন বলবো না এর বিরুদ্ধে? তো ডোমেস্টিক ভায়োলেন্সের কেস হওয়া উচিত। সেই সময় ধ্রুব আবার খেয়াল করে জ্যোতি তার ঘরের সব নকশা বানিয়ে রেখেছে, আর এটা দেখে ধ্রুব বলতে থাকে, দেখেছেন স্যার, সে তো আমাদের প্রতি অবসেসড আছে। এই বলেই সে সব কাগজগুলো ছিঁড়ে ফেলে আর হুমকি দিয়ে যায় যে তাদের পেছনে যেন জ্যোতি পড়ে না থাকে, তাহলে খুব একটা ভালো হবে না। এই বলেই সে চলে যায়। তখন জ্যোতি সৌমিয়ার দিকেই তাকিয়ে থাকে, কিন্তু সৌমিয়া কিচ্ছু বলে না, মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে আসে। রাতের বেলা ধ্রুব তার কাছে আসে, তখন সৌমিয়া বলে, ধ্রুব আমি একটা বাচ্চা চাই। এই কথা শুনে ধ্রুব তাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। এতে বেচারিয়া অনেক কষ্ট পায়, কিন্তু কিছুই বলতে পারে না। পরদিন সকালে দেখা যায় সৌমিয়াদের ফুপু আর সেলি কথা বলতে থাকে। তখন পুপু সেলিকে বলে, সেলি, সৌমিয়াকে ধ্রুব অনেক অত্যাচার করে, কিন্তু সৌমিয়া তো কিছুই বলতে পারে না। এ কথা শুনে সেলি বলে, আমি আগেই জানতাম সৌমিয়া ধ্রুবকে সামলাতে পারবে না, আর এত অত্যাচার সহ্য করার কি আছে, ছেড়ে দিলেই তো হয়, আর ও এসব নাটক করে, ফুপু বাদ দাও তো। তখনই দেখা যায় ধ্রুব সৌমিয়াকে মানানোর জন্য অনেক চেষ্টা করে, আর সৌমিয়াও এতে গলে যায়। তখন সেলি বলে, দেখলে তো তোমার বেচারি সৌমিয়া এখন আবার গলে গেল তো। সেই সময় আবার সেলি ধ্রুবের পিকে কেমন করে যেন তাকায়, আর এটা ফুপু খেয়ালও করে। তাই সেলিকে বলে, তুই প্লিজ এখান থেকে চলে যা। তখন সেলি বলে, আমাকে সবসময় সব জায়গা থেকে চলে যেতে বলেছ, তার থেকে ভালো আমাকে এখান থেকে ফেলে মেরে ফেলো, আমি এই দুনিয়া থেকেই চলে যাই, তখন তো তুমি খুশি হবে। এই বলেই সেলি সেখান থেকে চলে যায়। এরপরই দেখা যায় ধ্রুব যখন ওপরে আসে তখন সেলি টাওয়েল পরে তাদেরই বাথরুম থেকে বের হয়, আর তার সাথে একটু ফ্লার্ট করে সেখান থেকে চলে যায়। ধ্রুব তখন তাকে শুধু দেখতে থাকে আর কিছুই বলে না। এরপরই দেখা যায় ওপর থেকে একটু চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ফুপু ক্যামেরা নিয়ে চলে যায় রেকর্ড করতে, কিন্তু তখন দেখা যায় ধ্রুব আর সৌমিয়া কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। সেই সময় ফুপুকে দেখতে পেয়ে যায় আর বেরিয়ে এসে ফুপুকে বলতে থাকে, ফুপু আপনি একটা কাজ করুন, আপনি না আমাদের রুমেই শিফট হয়ে যান। তখন ফুপু লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। এরপরই দেখা যায় সৌমিয়া, ধ্রুব আর সেলি একটা পার্টিতে গেছে। সেখানেই ধ্রুব সৌমিয়াকে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে একটা পে খেয়ে নাও, কি হবে, কিন্তু সৌমিয়া মানা করে দেয়। তখন সে বলে ওঠে সে অনেক বোরিং। এ কথা শুনে সৌমিয়ার খারাপ লাগে, আর ওই দিকে সেলিতা একটার পর একটা পেক খেয়ে নেয়, আর তখনই রূপ তার দিকে কেমন করে যেন তাকায়। এটা দেখে সৌমিয়া সেখান থেকে চলে আসে ওয়াশরুম, আর সে ইনহেলার নিতে থাকে। তখনই সেলিও তার পেছন পেছন ওয়াশরুমে আসে। সে সময় সৌমিয়া তাকে বলে, প্লিজ সেলি আমাদের জীবন থেকে চলে যা, আর
আমি বেবি নিতে চলেছি, তাই প্লিজ আর ঝামেলা করিস না, আর আমাদের বাড়ি থেকেও চলে যা। সেলি বলে, এমনিতেও চলেই যেতাম, বলার কিচ্ছু দরকার ছিল না। যাই হোক, পরদিন দেখা যায় ধ্রুব 1 সপ্তাহের জন্য কোনো বিজনেস ট্রিপে যাচ্ছে। তখন সোমিয়া বলতে থাকে, আমি বাচ্চা চাই ধ্রুব। এই কথা শুনেই ধ্রুবের চেহারার রং উড়ে যায়, আর সে বলতে থাকে, এই বিষয়ে পরে কথা বলবো, এখন না। তখন সোমিয়া বলে, সবসময় কি তোমারই ইচ্ছা চলবে? আমার ইচ্ছারও তো দাম দেবে তুমি, তাই না? আমি একটা বাচ্চা চাই, প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমার কথাটাও, তখন সময় শুনবে। তখন রূপ বলে, বিয়ের পর থেকে তো তোমার কথা শুনেই চলেছি, ওই বুড়ি মহিলাকেও তো আমাদের বাড়িতেই রেখেছি, তাই না? এটা শুনে সোমিয়া বলে, এটা কি কথা বলছো? উনি আমার মায়ের মতো। তখন রূপ বলে, থাক, বাদ দাও তো এসব, ভালো লাগে না আমার। সারাক্ষণ বাইরে কাজ করো আর বাসায় আসার পর তুমি ঝগড়া শুরু করে দাও। এটা শুনে সোমিয়া বলে, আমি তোমার সাথে ঝগড়া করি? আমি তো সবসময় তোমার আগে পিছে ঘুরতে থাকি। তখন রূপ বলে, হয়েছে হয়েছে, বাদ দাও, সারাক্ষণ ঝগড়াঝাটি আর ভালো লাগে না। তোমার সাথে একটু মজাও করা যায় না, কোনো মজাও বোঝো না তুমি। ঘুরতে যেতে চাইলেও যেতে চাও না, সারাক্ষণ ভয় আর ওষুধ তো তোমার লেগেই থাকে, একেবারে বোরিং। আমি তো ভুল বোনকে বিয়ে করে ফেলেছি, এর থেকে ভালো তো আমি সেলিকে বিয়ে করলে হতো। এই কথা শুনেই সোমিয়ার অনেক খারাপ লাগে, তাই সে বলতে থাকে, হ্যাঁ তাহলে তাই করতে। তখন তো তোমার হোমলি ওয়াইফ লাগতো, তাই না, যে সারাক্ষণ ঘরে থাকবে, খাবার বানাবে। আমি তো তোমার চেকলিস্টে ছিলাম শুধু। আর এত বিজনেস বিজনেস করো, কিসের বিজনেস? সেটা তো তোমার বাবার তোমাকে একটা বিজনেস ধরিয়ে দিবে, সেটাও ঠিকমতো করতে পারলে না। এই কথা বলার সাথে সাথেই তো ধ্রুবের প্রচণ্ড রাগ হয়, আর এবার সোমিয়াও ভয় পেয়ে যায়। ধ্রুব সোমিয়াকে এত মার মারতে থাকে, সোমিয়া তো তাকে কিছুই বলতে পারে না, চুপচাপ সব সহ্য করে। এরপর সে যখন তার থেকে ভয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে নেয়, তখন রূপ তাকে সিঁড়ির ওপরে এনে সেখান থেকে ফেলে দেয়। এরপরই তার হুঁশ আসে, সে তো রাগের চোটে সোমিয়াকে অনেক মার মেরেছে, তাই সে ধীরে ধীরে সোমিয়ার কাছে আসে আর তাকে ধরে বলতে থাকে, সোমিয়া তুমি কেন এমন করো? তুমি তো জানোই আমার রাগ কত, তারপরেও এমন কথা কেন বলো যে আমার রাগ হয়ে যায়? এখন দেখো তুমি কত আঘাত পেয়ে গেলে। এই কথা বলেই সে খুব চুপচাপ নরমালি হেঁটে বাসা থেকে বেরিয়ে যায়, আর সোমিয়া আহত হয়ে সেখানেই পড়ে থাকে। এরপর সে অনেক কান্নাকাটি করে আর নিজের মায়ের শাড়ি পরে রেডি হয়ে বাইরে বের হয়। তখনই আবার সেই পথ দিয়ে জ্যোতি আসছিল। জ্যোতি তাকে বাইরে যেতে দেখে নেয়। সে হাঁটতে পারছিল না পর্যন্ত, তারপরেও তার নাচের ক্লাসে যেতে থাকে। এটা দেখে জ্যোতি তার কনস্টেবলকে বলে, এই মেয়ে তো এভাবে বাঁচবে না, আমাকেই কিছু করতে হবে। তখন কনস্টেবল বলে, ম্যাডাম, এর স্বামীর বিরুদ্ধে হরিয়ানাতে কিছু কমপ্লেন আছে, মারপিটের। কথা শুনেই জ্যোতি বলে, দ্রুত সব কিছু খুঁজে বের কর আর হরিয়ানাতে চল। এরপরে তারা হরিয়ানার উদ্দেশ্যে রওনা দেয়, আর সেখানে গিয়ে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে এই ক্লাবেই একবার ধ্রুব গুলি চালিয়ে দিয়েছিল, কারণ তার রাতটা একটু বেশি তো। এরপর দৃশ্য চলে যায় পরের দিন সকালে। দেখা যায় ধ্রুব বাড়ি ফিরে এসেছে। তখন ফুপু বলতে থাকে, তুমি তো মেয়েটাকে মেরেই ফেলতে, এরপর হাত তুললে কিন্তু আমি পুলিশের কাছে বলে দিব। তখন ধ্রুব বলে, দিন, আমিও বলবো আপনাদের মেয়ে কত কত ওষুধ খায়, তার মানসিক সমস্যা আছে। এসব শুনে ফুপু তো একদম চুপ হয়ে যায়, সে আর কি বলবে। আর এই সব কথা তখন ওপর থেকে সোমিয়াও শুনে নেয়। এটা শুনেই তো সে একদম ভেঙে পড়ে যে তার স্বামী এই রকম। তো এর মধ্যেই একদিন সোমিয়া একা একা বসে তার মায়ের ছবিটা পরিষ্কার করছিল। তখনই সেখানেই সেলি আসে, আর তারই অদ্ভুত অবস্থা দেখে তাকে বলতে থাকে, তোর এই কি অবস্থা করেছিস তুই? ধ্রুবকে ছেড়ে কেন দিচ্ছিস না? কিন্তু সোমিয়া তখন তাকে চুপ থাকতে বলে। এসব দেখে সেলি বলে, যা ইচ্ছা কর, এই বলেই সে চলে যায়। সৌমিয়াকে দেখেই বোঝা যাচ্ছিল সে মানসিকভাবে দিন দিন ভেঙে পড়ছে। যাই হোক, তো রাতের বেলা দেখা যায় সোমিয়া আর ধ্রুব একসাথে বসেছিল। তখনই সেলি তাকে কল করে। তখন ধ্রুব সেলিকে বলতে থাকে, এই পুলিশ অফিসার তো অনেক বেশি ঝামেলা করছে, তার সাথে একবার দেখা করতেই হবে। এরপরই দেখা যায় ধ্রুব চলে যায় জ্যোতির বাড়িতে আর বলতে থাকে, কি ব্যাপার, হরিয়ানা যে আমার সম্পর্কে অনেক খোঁজখবর নেওয়া হয়েছে বুঝি? জানেন তো, আমার বাবাকে তখন, তোর স্পেটাকে নিজেই একটু সামলে থাক। কথা শুনেই সে জ্যোতির ওপর হাত তুলতে যায়, কিন্তু জ্যোতি তো আর সোমিয়ার মতো না, তাই সে তাকে এবার সাবধান করে দেয়। তখনই ধ্রুব সেখান থেকে চলে যায় আর নিজের গাড়িতে গিয়ে বসে। তখনই দেখা যায় তার সাথে সেলি আছে। তখন সেলি তাকে বলে, নিজেকে সামলাও ধ্রুব, আর তুমি সত্যিই সোমিয়াকে মারোনি তো? তখন ধ্রুব বলে, আমি তো বললাম সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, পড়ে গেলে ব্যথা তো পাবেই, তাই না? আমি কেন মারতে যাব?
তো সেলিকে এখানে সে ভুল ভাল বোঝায় আর বলতে থাকে, তুমি তো জানো কেমন নিজেই প্রথমে রাগ উঠিয়ে দেয়, এরপর নিজেই অভিনয় করতে থাকে। আমি একদম বিরক্ত এই লাইফে। তো এই কথা শুনে সে সোমিয়াকেই খারাপ ভাবতে থাকে আর ধ্রুবকে শান্ত করতে থাকে। তো এবার খুব ভালোভাবেই বোঝা যায় যে ধ্রুব কিভাবে মিথ্যা কথা বলে বলে সেলিকে তার কাছে রেখেছে, আর সেলিও তার কথাই বলে যায়, আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্য আবার ওপর থেকে জ্যোতিকা দেখে ফেলে। পরের দিনে দেখা যায় জ্যোতিকার গায়ে হাত তোলার জন্য ধ্রুবকে পুলিশ স্টেশনে ডাকা হয়, তাও সোমিয়াসহ। তখন জ্যোতিকা সোমিয়াকে বলে, এই ছেলের বিরুদ্ধে তো হরিয়ানা অ্যাটেম্পট টু মার্ডারের কেস রয়েছে, তোকেও যে কোনো মেরে দিবে কি, কিন্তু আগে থেকেই বলছি সাবধান হয়ে যা, আর তোর স্বামী যে তোর ওপর অত্যাচার করে এর বিরুদ্ধে কমপ্লেন কর। তখন সোমিয়া বলে, না, আমাদের মধ্যে সব ঠিক আছে, আর আমরা তো বাচ্চাও নিতে যাচ্ছি। এটা শুনে ধ্রুব তো অবাক হয়, কিন্তু সবার সামনে সে বলে, হ্যাঁ তাই তো। আর তাদের এই অবস্থা দেখে জ্যোতিকাও আর কিচ্ছু বলতে পারে না, কিন্তু আজকে কেন যেন সোমিয়াকে একটু অদ্ভুত লাগে। তো রাতের বেলা দেখা যায় ধ্রুব সোমিয়ার কাছে এসে থ্যাঙ্কস বলে তাকে আজকে সাপোর্ট করার জন্য। তখনই সেলি কল করে। ধ্রুব বলে, হোলির সেলিব্রেশনের জন্যই হয়তো কল করেছে। তখনই দেখা যায় সোমিয়া ফোনটা নিয়ে কেটে দেয় আর বলতে থাকে, এসব পরে হবে, চলো আমরা নতুন করে আমাদের সম্পর্কটা শুরু করি। আমাকে যেভাবে প্রপোজ করেছিলে প্যারাগ্লাইডিংয়ে নিয়ে গিয়ে সেভাবেই আবার করো। ধ্রুব বলে, ঠিক আছে আবার করব, কিন্তু হোলির সেলিব্রেশনের পর। তো এর পরদিন দেখা যায় হোলির সময় অনেক নাচ গান হতে থাকে, আর ধ্রুব আবারও সেলির কাছাকাছি আসে। আর এটা দেখে সোমিয়া ধ্রুবের কাছে চলে যায় আর তাকে বলে, এখনই চলো প্যারাগ্লাইডিং করব। ধ্রুব বলে, পরে যাই। সোমিয়া বলে, না এখনই। এই বলেই সে ধ্রুবকে নিয়ে চলে যায়। তখনই দেখা যায় জ্যোতিও সেখানে চলে আসে কারণ ফুফু তাকে কিছু প্রমাণ দেখানোর জন্য ডেকে পাঠিয়েছিল, কিন্তু সে এমন কিছু ছবি তুলেছে যা কোনো কাজেরই না। তখনই দেখা যায় সোমিয়ার কাছ থেকে একটা কল আসে। ফুফু বলে, সে তো অনেক ঘাবড়ে আছে, আর তারা তো প্যারাগ্লাইডিংয়ে গিয়েছে। এ কথা শুনেই জ্যোতিকা সেখানে চলে যায়, আর এটাই ছিল সেই দৃশ্য যেটা আমরা গল্পের প্রথমে দেখেছিলাম। তো এখানে ধ্রুবকে পুলিশ নিয়ে যেতে থাকে। সে যেতে না চাইলে জ্যোতি এসে তাকে থাপ্পড় লাগিয়ে দেয়। সে এবার যে করেই হোক তাকে জেলে ঢুকিয়েই ছাড়ে। আর এরপরই তো সোমিয়া বলে যে ধ্রুব সুদ আমাকে মারতে চেয়েছে, আর সেই জায়গাতে সেলিও ছিল। তখন ধ্রুব সেলিকে বলতে থাকে, সেলি তুমি তো কিছু বলো, এটা তো মিথ্যা কথা। তো এর পরেই দেখা যায় জ্যোতি কনস্টেবলকে বলে, এবার সোমিয়ার স্বীকারোক্তি লিখে নাও। এ বলেই সে তার সিনিয়রের কাছে আসে। তখন সিনিয়র বলে, এটা কিন্তু অনেক হাই লেভেলের কেস, তাই এটা অন্য কাউকে দিয়ে দিচ্ছি, তুমি লড়বে না। কিন্তু জ্যোতি বলে, আমি এই কেস লড়ব স্যার, আর এবার তো সবার চোখের সামনে হয়েছে, আমি এই ছেলেকে ছাড়ব না, এর শেষ দেখে ছাড়ব, আর আমি এটাই চেষ্টা করব যাতে সোমিয়া জেতে। এ বলেই সে চলে যায়। এদিকে পুলিশ স্টেশনে বলাবলি হচ্ছিল যে পুলিশ হয়ে কিভাবে এই কেস লড়বে। তখন আরেকজন বলে, ম্যাডাম তো লয়েরও ডিগ্রি নিয়ে রেখেছে, সে করতেই পারে এসব। তো এর পরেই দেখা যায় পুলিশ স্টেশনে ধ্রুবসুদের বাবা চলে আসে। তারা তো অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই পুলিশরা একটু ভয়ই পেয়ে যায়। আর ধ্রুবও তখন খুব ভাব নিয়ে হাসতে থাকে যে জ্যোতি তো চাইলেও তার কিছুই করতে পারবে না, কারণ তার বাবা পাওয়ারফুল। তখন জ্যোতি বলে, কোনো সমস্যা নেই, আজ তো এর বাবাও একে বাঁচাতে পারবে না। এই কথা শুনে ধ্রুব হাসতে থাকে। তখনই দেখা যায় তার বন্ধুরাও থানার ভেতরে চলে আসে। তখন ধ্রুব তুড়ি বাজিয়ে বলতে থাকে যে আমি তো এক তুড়িতেই এখান থেকে বেরিয়ে আসব, দেখে নিবেন। তখন জ্যোতি বলে, এসব তুড়ি রোটে জয় বাজাবে। এরপরই সে তার বন্ধুদেরকে থানা থেকে বের করে। তখনই দেখা যায় ধ্রুবের বাবার কাছেও ফোন আসে যে স্যার ধ্রুবের বিরুদ্ধে প্রমাণ আছে, আর তাই এবার ভিডিও সহ আছে, তাই কিচ্ছু করার নেই, কেস তো কোর্টে যাবেই। এ কথা শুনে ধ্রুবের বাবাও এবার একটু ঘাবড়ে যায়। এরপর রাতের বেলা দেখা যায় জ্যোতি যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখনই তাকে গাড়ি নিয়ে কেউ পিছু করতে থাকে। সে সময় সে কোনো মতে অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে, তাই সে সাথে সাথে গাড়ি থেকে নেমে বন্দুক তাক করলে সেই গাড়ি পিছু উঠে যায়। এর পরদিন সকালেই দেখা যায় জ্যোতি সোমিয়ার পক্ষ হয়ে লড়তে থাকে কোর্টে। সে বলতে থাকে, প্রত্যেক দিন হাজার হাজার মহিলারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, কিন্তু তারা কেউই কিছু বলতে পারে না, অনেকে তো মারাও যায়, তাই অ্যাটেম্পট টু মার্ডারের কেসও করতে পারে না।
তবে সোমিয়া তাদের সবার পক্ষ হয়ে আজ মুখ খুলেছে, আর সে এবার লড়ছে তার স্বামীর বিরুদ্ধে, এমনকি অনেক পাওয়ারফুল লোকের বিরুদ্ধে। আর আজ আমার কাছে তার গত কয়েক মাসের মেডিকেল রিপোর্ট আছে। ধ্রুব সোমিয়াকে এতই মার মেরেছে যে একদিন তো তাকে সিঁড়ি থেকেও ফেলে দিয়েছিল। তখনই অপর পক্ষের উকিল বলতে থাকে, সিঁড়ি থেকে তো সেই নিজেই পড়ে গিয়েছে। এ কথা শুনে জাজ ম্যাডাম বলে, আপনি একটু বসুন, তো আগে ওনাকে কথা শেষ করতে দিন। তো এরপর জ্যোতিকা আরও অনেক কিছু বলতে থাকে, আর সোমিয়ার আঘাতের চিহ্নগুলো জাজ ম্যাডাম দেখতে থাকে। তখন রূপ বলে, সোমিয়া তো এমনিতেই এদিক ওদিক ব্যথা পেতে থাকে, এখানে আমার কি দোষ? তখন জ্যোতি তাকে বলে, আজকে তো সত্যিটা বলে দিন যে আপনি কি কখনোই সোমিয়ার গায়ে হাত তোলেননি? তখন রূপ বলে, স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক কিছুই হয়, লড়াই ঝগড়া হয়, আবার ভালোবাসাও হয়। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এটা শুনে জ্যোতি বলে, আপনার কাছ থেকে এর বেশি কিছু আশা করাটাও ভুল। তো এরপরে জ্যোতি সোমিয়াকে জিজ্ঞেস করে, সোমিয়া বলো তো, হোলি পার্টির দিন কি হয়েছিল? সোমিয়া তখন বলতে থাকে, ধ্রুব আমাকে প্যারাগ্লাইডিংয়ের জন্য নিয়ে যায়, আমি তো অনেক খুশি ছিলাম, কিন্তু সেখানে গিয়ে সে আমাকে ওপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে। এই কথা শোনার সাথে সাথে ধ্রুব বলে, ম্যাডাম ও মিথ্যা কথা বলছে। তখনই জাজ ম্যাডাম ধ্রুবকে চুপ করিয়ে দেয়। এরপর জ্যোতি সোমিয়াকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার দিনের কথাও জিজ্ঞেস করে। সোমিয়া এবার সেটাও স্বীকার করে। এরপর সোয়া চাচুও সাক্ষী দেয় ধ্রুবের বিরুদ্ধে। তখন ধ্রুবের পক্ষের উকিল চাচুকে বলে, এর আগে তো কমপ্লেন লেখান নেই। তখন চাচু বলে, ওদের দুজনের মধ্যেকার ব্যাপার ছিল, তাই আমরা কিছু বলিনি। এরপর ফুপুও ধ্রুবের বিরুদ্ধে সাক্ষী দেয়। তখন ধ্রুব বলে, ও এমন এমন কাজ করত যে কারো রাগ হবে। তখন জ্যোতি বলে, দুনিয়ার কোথাও লেখা নেই যে ধ্রুবজির রাগ হলেই সে যা ইচ্ছা তাই করতে পারবে। রাগ হলেই সব সময় সবকিছু করা যায় না। আপনি তো আপনার রাগকেই কন্ট্রোল করতে পারেন না, আর আপনার বাবা মিনিস্টার বলে যা ইচ্ছা তাই করতে থাকেন। এ কথা শুনে ধ্রুব তো আবারও রেগে যায়, আর তাকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলে কোর্টের মধ্যে। তখন জ্যোতিকা শুধু হেসে বলে, আমার আর কোনো কোয়েশ্চেন করার নেই। তখন ধ্রুবের পক্ষের উকিলকে তার পক্ষের কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়। তখন সে বলে, এসব ছোটখাটো মারপিট তো সব ঘরেই হয়ে থাকে, তবে আমি এখন যে প্রমাণ দিব সেটা শুনে তারা চমকে যাবেন, কারণ এই সোমিয়া তো মানসিকভাবে ঠিকই নেই। সে নিজের মানসিক অবস্থা ঠিক রাখার জন্য অনেক ধরনের ওষুধ নিয়ে থাকে, সেই সব কিছু আপনার সামনে পেশ করা হলো। তখন ধ্রুবও বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, আমার বউ যে একজন মানসিক রোগী তা তো আমি বিয়ের আগে জানতাম না, কিন্তু বিয়ের পরে আমি তার এসব দেখতে দেখতে খুবই বিরক্ত হয়ে গেছি। সে নিজেই নিজেকে আঘাত করে, যখন তখন কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে, এমনকি আত্মহন করার চেষ্টাও করে। আমি এসব আর নিতে পারছি না, তবে আমি তো এসব সবার সামনে আনতেই চাইনি, তবে এখন বাধ্য হয়ে আনতে হলো। এসব শুনে সোমিয়া তার দিকে অবাক হয়ে থাকে, কারণ সে তো শুধু প্যানিক অ্যাটাকের জন্য কিছু ওষুধপত্র খেত, কিন্তু ধ্রুব আজ সবার সামনে এসব কি বলছে? তো ওদিকে ধ্রুব বারবার বলতে থাকে, ম্যাডাম, এসব কেসে শুধু মহিলাদের কথাই কেন শোনা হয়? ছেলেরা কি দোষ করেছে? আমরাও তো সাফার করছি, তাই না? এরপর সে সোমিয়াকে বলতে থাকে, সোমিয়া, আমি একজন ভালো হাজবেন্ড হওয়ার চেষ্টা করব, তুমি আমার উপর বিশ্বাস রাখো। এসব বলে সে সোমিয়াকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, আর এরপরই মুচকি মুচকি হাসতে থাকে। এই সব কথাবার্তা শুনে জাজ বলে, আজকের মতো বিচারকার্য এখানেই সমাপ্ত হচ্ছে, এর পরের ডেটে আবারও বিচারকার্য চলবে। এসবে তো জ্যোতি অনেক বেশি আপসেট হয়ে যায়, কি করবে সে কিছুই বুঝতে পারে না, সে যে সোমিয়াকে জেতাতেই চায়। তো এরপরে এই রাতে দেখা যায় জ্যোতি চলে যায় সেলির কাছে, আর তাকে বলে, পরদিন কোর্টে তোকে আসতেই হবে। দৃশ্য চলে যায় পরদিন সকালে, দেখা যায় সেলি কোর্টে এসেছে। এবার জ্যোতি সেলিকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কি কখনো দেখেছ তোমার বোনকে ধ্রুব মারছে? সেলি বলে, আমি জানি না, আমি কখনো নিজের চোখে দেখিনি, আর সামিয়াও আমাকে কখনো বলেনি, আমি ওদের মধ্যে কখনো আসতে চাইনি। এটা শুনে জ্যোতি বলে, তুমি তো ওদের মধ্যে ছিলেই, তোমার সাথে তো ধ্রুবের একটা সম্পর্ক ছিল। সেলি বলে, হ্যাঁ ছিল, সেটা তাদের বিয়ের আগে। তখন জ্যোতি বলে, সেজন্যই তো তুমি এটা সহ্য করতে পারোনি যে তোমার সহজ সরল বোন তোমার নাকের নিচ দিয়ে ধ্রুবকে ছিনিয়ে নিয়েছে, তাই যখনই দেখেছ তাদের মধ্যে ঝামেলা, তুমি তাদের মধ্যে আবারও ঢুকে পড়লে, আর বিয়ের পরও তোমার বোনের স্বামীর সাথে তুমি চক্কর চালানো শুরু করলে। এরপর সে ধ্রুবকে বলে, তুমি সেলির সাথে সম্পর্কে ছিলে তাই না? বিয়ের পরও তোমাদের কল রেকর্ড আছে আমার কাছে। তখন ধ্রুব বলে, হ্যাঁ আমি ছিলাম, কারণ বিয়ের পর সোমিয়ার সাথে ডিল করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল, আমি অনেক ভেঙে পড়েছিলাম, তাই শালির সাথে আবারও কথা বলা শুরু করি। তো যদি বলে, আচ্ছা ঠিক আছে, তো এরপর বলুন হোলির দিন কি হয়েছিল?
তখন রূপ বলতে থাকে, তাকে তো আমি প্যারাগ্যান্টিংয়ের জন্য নিয়ে যাই, কিন্তু তার না জানি কি হলো, সে নিজেই নিজের হার্নেস খুলে ফেলল আর বলতে থাকল সে আমাকে মেরে ফেলছে, কিন্তু আমার তো মনে হয় সে আমাকে ফাঁসাতে চাইছে। সে যখন বুঝতে পারল যে সেলির সাথে আমার আবারও সম্পর্ক শুরু হয়েছে, তখন সে ইচ্ছে করে এসব করল, কারণ আগেই তো বলেছি সে মেন্টালি আনস্টেবল। এই কথা শোনার পরই জ্যোতি তাকে বলতে থাকে, আপনার মনে আছে আপনি কিন্তু কোর্টে সবার সামনে বলেছিলেন সোমিয়ার হাইট ফোবিয়া আছে আর সে প্যারাগ্লাইডিংয়ের সম্পর্কে কিছু জানেই না, তাহলে আপনার কথার সাথে তো এই কথা মিলছে না। এবারই তো ধ্রুব ধরা খেয়ে যায়। তো এরপরই জ্যোতি বলতে থাকে, সে যখন কিছু জানেই না তাহলে নিজেরই হার্নেস কিভাবে খুলতে পারে। এই কথা শুনেই ধ্রুব একদম চুপ হয়ে যায়, তার বলার মতো আর কিছুই ছিল না। তো এরপরই জ্যোতি ধীরে ধীরে আরও অনেকজন সাক্ষীকে আনতে থাকে, যারা সেদিনের ভিডিও করেছিল। সবাই বলতে থাকে যে ওই দিন সোমিয়ার সেফটি হার্নেস খোলা ছিল আর সে হেল্প বলে চিল্লাচ্ছিল, কিন্তু ধ্রুব তাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। ধ্রুব তখন বলতে থাকে এসব মিথ্যে কথা, কিন্তু জাজ তাকে থামতে বলে। তো এরপর জ্যোতি বলতে থাকে, সব কিছু ক্লিয়ার ম্যাডাম, ধ্রুবের তো আগে থেকেই অ্যাঙ্গার ইস্যু ছিল, আর সেলির সাথেও তার আবার সম্পর্ক শুরু হয়ে গিয়েছিল। আর প্যারাগ্লাইডিংয়ের সময় যখন সোমিয়া বাচ্চার কথা তোলে, তখনই ধ্রুবের আবারও রাগ হয়ে যায়, আর সেই রাগ থেকেই হয়তো সে সোমিয়াকে মারার চেষ্টা করেছে, যাতে সবাই মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর এভাবেই তো ধ্রুব সোমিয়াকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে পারত, কেউ তাকে নিয়ে কোনো প্রশ্নই করত না। কিন্তু আফসোস, সবাই তো সেসব দেখে ফেলেছে, আর ধ্রুবও তো চিন্তা করতে পারেনি যে সোমিয়া জীবনে কোনো দিন তার বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু এবার সোমিয়া লড়বে, আর শুধু যে সে সোমিয়াকে মারতে চেয়েছে তা তো না, এর আগেও সে হারিয়ানাতে রাগের চোটে একজনকে গুলি করে মেরে ফেলতে নিয়েছিল। তো এই সব প্রমাণাদি শুনে জাজ ধ্রুবকেই দোষী সাব্যস্ত করে আর তাকে ১৩ বছরের জেলের সাজাও দেয়। এই কথা শুনে তো ধ্রুব অবাক হয়ে যায়, আর সোমিয়াও এবার এই সব যন্ত্রণা থেকে মুক্তি পায়। সে খুশির চোটে কান্না করতে থাকে। তার ফুপুও আজ অনেক খুশি ছিল, যদিও আজ এই কেসে সোমিয়াকে জিতিয়ে দিতে পেরে অনেক বেশি স্বস্তি ফিল করে। তখনই ধ্রুবকে এসে নিয়ে যেতে লাগলে ধ্রুব গালাগাল দিতে দিতে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপরই দেখা যায় যে সেলি চলে যাওয়ার আগে সোমিয়ার দিকে কেমন একটা ইশারা করে যায়। এটা জ্যোতিরও চোখে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না এই দুই বোনের মধ্যে কি চলছে। যাই হোক, তো রাতের বেলা জ্যোতির এই জিতের সেলিব্রেশন চলতে থাকে, কিন্তু জ্যোতির মনে তো সে একটা কথাই ঘুরতে থাকে যে কি হলো ব্যাপারটা, দুই বোনের মধ্যে কি চলছিল, এখানে কোনো না কোনো একটা খটকা তো অবশ্যই আছে। তাই সে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করতে থাকে। পরদিন থেকেই সে সোমিয়াদের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে যে এদের মধ্যে আসলে কি চলছে সেটা তাকে বুঝতেই হবে আর খুঁজে বের করতেই হবে। তো এরপরই সে তার কনস্টেবলকে হোলির দিনের সব সিসিটিভি ফুটেজ বের করতে বলে। এরপর রাতের বেলা জ্যোতি চলে আসে সেলির কাছে তার সাথে কথা বলতে। তো এরপর সেলিকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, ধ্রুব কি সত্যি সত্যি সোমিয়াকে মারত? তুই খুব ভালো করেই জানতি তাই না যে তোর বোন নাটক করছে, এই কারণেই তুই কখনোই তাকে সঙ্গ দিসনি তাই না, কারণ তুই জানতি সে একটা মিথ্যুক। আচ্ছা, ধ্রুবই সত্যি কথা বলছিল না তো যে সোমিয়াই তাকে মারার চেষ্টা করেছে? তখনই সেলি বলে ওঠে, সোমিয়া কখনোই এরকম করতে পারে না। হ্যাঁ, সে আমাকে কখনো বলেনি, কিন্তু আমার মনে হয় ধ্রুবকে সত্যি সত্যি মারত। আমি এটা তো ভালো করে জানি যে সোমিয়া নিজেকে মারতে পারে, কিন্তু অন্য কাউকে না। এটা শুনেই জ্যোতি বলে, আমার সন্দেহ ঠিকই ছিল, তুই আসলে অনেক ভালো বোন, খারাপ হওয়ার নাটক করিস মাত্র। এই বলেই সে সেখান থেকে চলে যায়, না জানি সে কি বুঝতে পেরেছে। তো এরপর সে সারা রাত ধরে বিভিন্ন রিসার্চ করতে থাকে, এই দুই বোনের আসল রহস্য কি সেটা খুঁজে বের করার চেষ্টা করে। ডোমেস্টিক ভায়োলেন্সের কেসকে অ্যাটেম্প টু মার্ডার কেসে বদলে দিয়েছে। ৩ বছরের জায়গায় ওই ছেলেকে এখন ১৩ বছর জেল খাটতে হবে। আমি তো এখনের শেষ দেখেছি, ছাড়ব। তখনই তার কনস্টেবল এসে বলে, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আপনি এই কেস জিতে গিয়েছেন, তারপরও কেন এসব করছেন? কিন্তু জ্যোতিকা তো আসল সত্য বের করতে চায়, তাই সে তার মতো ইনভেস্টিগেশন চালিয়ে যায়। এরপরই সে কিছু একটা বুঝতে পারে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। সেলির কাছে তাদের ফুপু আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। সেলি বলতে থাকে,
থাকে, ফুপু আমরা যা করেছি ঠিক করেছি তো তাই না? ফুপু তাকে জিজ্ঞেস করে, তোর কি মনে হয়? তখনই আমরা সেলির একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেদিন যখন সেলি তাদের দোকানে এসেছিল, সোমিয়া তখন মায়ের শাড়ি পরে বসেছিল আর তার মায়ের ছবিটা মুছছিল। এটা দেখে সে সেখান থেকে চলে তো যায়, কিন্তু তার কাছে কেমন একটা খটকা লাগে, তাই সে আবারও দোকানের ভিতরে আসে। আর এসেই সে দেখতে পায় যে সৌমিয়া নিজের একটা আঙ্গুল পাথর দিয়ে থেতলে দিচ্ছে। এটা দেখে সে সৌমিয়াকে আটকায় আর বলে, তুই এটা কি করছিস? তখন সৌমিয়া কেমন অদ্ভুত পাগলের মতো বিহেভ করতে থাকে আর বলতে থাকে, সেদিন মা মারা গিয়েছিল, বাবা মেরে ফেলেছিল, বাবার শাস্তি হওয়া উচিত ছিল, আমি মাকে বাঁচাতে পারিনি, আর ধ্রুব হয়তো আমাকে মেরে ফেলবে। এসব দেখে সেলি বলে, তোর আর এখানে থাকতে হবে না, তুই ধ্রুবকে ছেড়ে আমার সাথে চলে যাবি। এ বলি সে যখন তাকে নিয়ে যেতে চায়, তখনই সৌমিয়া বলতে থাকে, আমার 2টা মেয়ে আছে। এরপরে সে তাদের দুজনের ছোটবেলার ছবি দেখায় আর বলতে থাকে, এই যে আমার 2 মেয়ে, সোমিয়া আর সেলি। এটা দেখে তো সেলি কান্না করে দেয় যে তার বোনের এই কি অবস্থা। তো তখনই সে আরও উল্টোপাল্টা কথা বলতে থাকে যে ধ্রুব আমাকে মেরে ফেলবে, তার কোনো শাস্তি হবে না, এসব বলে আরও কান্না করতে থাকে। তখনই সেলি এসে তাকে সামলায় আর বলতে থাকে, ধ্রুব তোর কিচ্ছু করতে পারবে না, ওর শাস্তি আমরা দুজন মিলে দিব। ধ্রুব তাকে এতই তাড়চার করত যে মেয়েটা ধীরে ধীরে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে, আর ছেলেও এই ব্যাপারটা বুঝতে পারে, তাই এবার সে তার বোনের সাপোর্টে আসে। তখনই দেখা যায় সৌমিয়া তাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। এরপরে দৃশ্য বর্তমানে আসে আর ফুপু তাকে বলে, যা করেছিস একদম ঠিক করেছিস, মাঝে মাঝে খারাপকে শাস্তি দেওয়ার জন্য একটু বেশি করাই যায়। ওদিকে দেখা যায় জ্যোতি সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। তখনই সেখানে সে একটা রাস্তায় ধ্রুবের গাড়ি দেখতে পায়, তাই এবার সে চলে যায় ধ্রুবের কাছে আর তাকে জিজ্ঞেস করতে থাকে, তোরা তো প্যারাগ্লাইডিংয়ের জন্য গিয়েছিলি, তাহলে তোর গাড়ি অন্য রাস্তায় কি করছিল? তখন ধ্রুব বলে, সৌমিয়ার জন্য কোনো ইনহেলার নেওয়ার ছিল, তাই ওই রাস্তায় গিয়েছিলাম। তখন সৌমিয়া গাড়ি থেকে বের হয়ে তার ইনহেলার নিতে যায়। এ কথা শুনে জ্যোতি হাসতে থাকে। সেই সময় আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে হোলির দিন সৌমিয়া যখন তার ইনহেলার নিতে দোকানে যায়, তখনই তাদের 2 বোনের প্ল্যান মোতাবেক সেখান থেকে সেলি বেরিয়ে আসে। আর সেলি সেদিন ধ্রুবের সাথে প্যারাগ্লাইডিংয়ে গিয়েছিল আর ইচ্ছা করেই নিজের সেফটি হার্নেস খুলে দিয়েছিল, যাতে করে ধ্রুবকে ফাঁসাতে পারে, কারণ এসব তো সৌমিয়ার পক্ষে করা একেবারেই সম্ভব ছিল না, তাই তার হয়ে সেলি এসব করে আর ধ্রুবকে ফাঁসাতে সক্ষম হয়। এই সব কিছু বুঝতে পেরে জ্যোতি তো এবার খুব হাসতে থাকে যে 2 বোন বেশ খেয়াল দেখালো, যেখানে এই ছেলে 3 বছর শাস্তি পেত, তাকে এখন 13 বছর সাজা কাটতে হবে। তো এরপরেই সে চলে আসে সৌমিয়াদের বাড়িতে আর এসেই বলতে থাকে, তোমরা 3 জন মিলে কি খেলটাই না খেললে, আমি তো এবার তোমাদের 3 জনকে এই মিথ্যা বলার মজা চাখাবো। এই বলে সে চলে যেতে নেয়। তখনই সেলি তার পেছন পেছন দৌড়ে যায় আর তাকে বলতে থাকে, ম্যাডাম আপনি এমন কেন করছেন? তখন জ্যোতি বলে, আমি আমার ভাইকে ছাড়িনি, তাহলে তোমাদের এই মিথ্যাকে কেন ছেড়ে দিব? আমি এই কেস আবার খুলব। তখন সেলি তাকে বলতে থাকে, ম্যাডাম আপনিও খুব ভালো করে জানেন যে ধ্রুব আজ না হয় কাল সৌমিয়াকে মেরেই ফেলত, কারণ সে তাকে অনেক বেশি টর্চার করত, বেচারির অবস্থাও ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। তো আপনি কি চাচ্ছেন আমি আমার বোনের মৃত্যুর জন্য ওয়েট করতাম, এরপর জাস্টিস চাইতে যাইতাম? আর ম্যাডাম আপনিও খুব ভালো করে জানেন ধ্রুবের জন্য শুধুমাত্র 3 বছরের সাজাই যথেষ্ট ছিল না, সে আমার বোনের সাথে যা যা করেছে এটা তো অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়ই, তাই ওর জন্য 13 বছরের সাজা পাওয়া একদম উচিত। সে আমার বোনকে সিঁড়ি থেকেও ফেলে দিয়েছে, কিভাবে টর্চার করেছে দিনের পর দিন আপনি তো সবই জানেন, আপনি শুধু রুলটাই ফলো করবেন। এসব কিছুই কি আপনার চোখে পড়ছে না? আর ধ্রুব তো ফুপুকে আগেই বলে দিয়েছিল যে থানায় কমপ্লেন করলেও সে অনেক সহজেই এটা প্রুফ করে দিবে যে সোমিয়া পাগল। আর এর পর কি হতো আমরা কিছুই করতে পারতাম না, সব কিছু 4 দেয়ালের ভেতরেই বন্দী থাকত, আর সোমিয়াও দিনের পর দিন অত্যাচারিত হতে থাকত। আর এই সব কারণেই আমরা সবার চোখের সামনে এসব করতে বাধ্য হয়েছি, কারণ আমি ওই শয়তানকে সত্যি সত্যি শাস্তি দিতে চেয়েছিলাম। সে আমাদের 2 বোনের সাথে যা করেছে এসব তার প্রাপ্তি। হ্যাঁ, প্রথমে হয়তো আমি আমার বোনের পক্ষে ছিলাম না, কিন্তু এখন আমি সব কিছু বুঝতে পেরেছি, তাই আমার যা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমি আমার বোনকে বাঁচাতেই এত কিছু করেছি। এখন আপনার যা ঠিক মনে হবে আপনি তাই করবেন, আমার কিছু বলার নেই। তো এর পরেই দেখা যায় জ্যোতি সত্যি সত্যি কেস রিওপেন করে, আবারও তারা সবাই কোর্টে আসে। তখনই দেখা যায় সেলি বলে ওঠে, আই অ্যাম গিল্টি। এই বলে সে কাঠগড়ায় আসে আর বলতে থাকে, আমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী।
তখনই দেখানো হয় তাদের মাকেও তাদের বাবা অনেক অত্যাচার করত, কিন্তু তারা সবাই সব কিছু দেখেও চুপ থাকত। তাই সেলি বলতে থাকে, যে ঘরে ডোমেস্টিক ভায়োলেন্স হয় সেই ঘরে যে অত্যাচার করে সেও দোষী, আর যারা চুপচাপ সেই সব দেখে তারাও দোষী। সেই হিসেবে আমরা সবাই দোষী, কারণ সেদিন আমার বাবার অত্যাচারের কারণেই আমার মা মারা যায়। সেটা সোমিয়াও দেখেছিল, আমরা সবাই এটা জানতাম, কিন্তু কেউই বলিনি। না আমি বলেছি, না আমার চাচু বলতে দিয়েছে। আর আমরা বুঝতে পারি এই সব কারণেই হয়তো সোমিয়া ছোট থেকে অসুস্থ হয়ে যায়, তার সব সময় প্যানিক অ্যাটাক হতো। যাই হোক, তো সেলি বলতে থাকে, সবাই আসলে এসবের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে না। আমার মা পারেনি, কিন্তু আমার বোন তুলতে পেরেছে, তাই আমি তার জন্য অনেক বেশি প্রাউড ফিল করছি। তাই এখন সে জ্যোতির কাছে হাত জোর করে বলতে থাকে, আমিও হয়তো আমার বোনকে সাহায্য করতে পারিনি আমার রাগ আর জেদের জন্য, কিন্তু আমি এখন তার সাথে আছি। আর আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ও যে সাহসটা জগিয়েছে এটাকে শেষ করে দিবেন না। তো এর পরেই জ্যোতিও নিজের ভুলটা বুঝতে পারে। সে সবসময় নিয়ম মাফিকই চলেছে, সেও চাচ্ছিল ধ্রুবের সাজা হোক, কিন্তু আজ সে বুঝতে পারে ধ্রুব যা করেছে তার জন্য এই শাস্তি তার জন্য উচিত শিক্ষা। তাই সে এবার এই কেসটাই তুলে নেয়। এই কথা শুনতে পেয়ে তো সোমিয়া এবং সেলি দুজনেই খুশি হয়ে যায়, আর ধ্রুব তো তখন রাগে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু তাকে কেউ পাত্তাই দেয় না। এর পরেই দেখা যায় ছোটবেলা থেকে ঝগড়া করে আসা দুই বোন আজ একে অপরের পাশে দাঁড়িয়েছে, আর দুজন দুজনকে আজ জড়িয়ে ধরে, আর কথা দেয় এভাবেই তারা সারা জীবন একে অপরের পাশে থাকবে। আর সব শেষে দেখানো হয় জ্যোতিও এখন এভাবেই প্রত্যেকটা অত্যাচারিত মেয়ের পাশে গিয়ে দাঁড়ায়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। তো এই গল্পের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লড়াই হতেই পারে, তাই বলে গায়ে হাত তোলা কোনো লয়ের মধ্যেই পড়ে না। তাই কখনোই এসব মেনে নিয়ে চুপ থাকা যাবে না, এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, যেমনটা এই গল্পে সোমিয়া তুলেছে, আর ধ্রুবকে তার উচিত শিক্ষা দিয়েছে। যাই হোক, এই তো ছিল দুই বোনের লড়াইয়ের গল্প। তো এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।